সিরাজগঞ্জের এনায়েতপুরে 11 জন পুলিশকে হত্যা করা হয়েছে থানায় ঢুকে। এটা কি আপনার কাছে মনে হয় যে সাধারণ ছাত্র জনতা যাদের কাছে কোনো অস্ত্র নাই যে তারা থানায় ঢুকে 11 জন পুলিশকে হত্যা করবে? এটি এখন করা হচ্ছে যে জামাত শিবিরকে এইটা দোষ দেওয়ার জন্য। যদি আমার এই পুলিশ ভাইরা যদি সতর্ক না হয় এবং আমার যারা পুলিশের সিনিয়র জুনিয়র সহকর্মীরা আছে থানা লেভেলে যারা কাজ করছে, ক্যাম্প ফাঁড়িতে যারা কাজ করছে, আপনারা কিন্তু আবার আক্রমণের শিকার হবেন এবং হত্যাকাণ্ডের শিকার হবেন। এবং এই কাজটি করবে ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডালীগ। যদি গুন্ডালীগ বা ছাত্রলীগ অথবা যুবলীগ অথবা পুলিশ লীগ অথবা ভারতের স্নাইপার লীগ যদি গুলি করে, তাহলে সেনাবাহিনী তাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করবে। এটা হচ্ছে বিধান। আমি চারজনেরই বক্তব্য শুনলাম এবং টোটাল ঘটনাবলীও আজকে দেখলাম, কিন্তু আমি একটু চিন্তিত হয়ে যাচ্ছি যে আমরা আসলে কোন ডাইরেকশনে যাচ্ছি বা এটার সমাধান কি। কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা বলা হয়েছে গতকাল, সেনাপ্রধানের পক্ষ থেকে যে তিনি তিনি ওই যে নির্দেশ দিয়েছেন যে আর গুলি চালাবে না, মানে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে আর গুলি চালাবে না, এটা বলেছে। তো যদিও আপনি একটা ভিডিও আমাকে পাঠিয়েছেন, সেখানে আমরা দেখেছি যে তারা ফাঁকা গুলি করছে, ফাঁকা গুলি করছে, পুলিশকে বাইপাস করে বা পুলিশকে ঢাকা দিয়ে ছাত্র জনতাকে বাঁচানোর চেষ্টা করছে এবং ছাত্র জনতারা উল্লাস প্রকাশ করছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি বারবার যে সেনাবাহিনী একটা সেন্সিটিভ অর্গানাইজেশন এবং সেনাবাহিনী মানুষের শেষ আশ্রয় স্থল, মানুষ বলতে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির আবার সেনাবাহিনীর দাম, পুলিশের দাম আর সাধারণ জনগণের মূল্য একই। মানে এটা একটা দিস ইজ নাথিং বাট এ প্রফেশন। মানে আপনি যদি ইউকের কথা চিন্তা করেন, কানাডার কথা চিন্তা করেন, দিস ইজ নাথিং বাট এ নর্মাল প্রফেশন লাইক পুলিশ অ্যান্ড দ্য মিলিটারি অ্যান্ড দ্য আদার্স। But third world country, it is very important, and every people of the country they consider that this is the last resort of defending our country. They are defending the sovereignty of the country. এটা সাধারণত ঘটে কোনো ডিকটেটর, মানে কোনো রাজনৈতিক নেতা বা শাসক যখন ডিকটেটর হয়ে যায়, তখন আসলে তাকে ক্ষমতাচ্যুত করা ডিফিকাল্ট হয়ে যায় জনগণের পক্ষে, কারণ জনগণ থেকে নিরাস্ত্র। সেক্ষেত্রে দুইটা স্টেক হোল্ডারের কাছে জনগণ খুব মুখাপেক্ষী হয়, একটা হচ্ছে আদালত আর একটি হচ্ছে সেনাবাহিনী। তো সাধারণত অনেক দেশে কিন্তু আদালত এই সমস্ত অসাংবিধানিক নির্বাচনগুলো হলে আদালতের মাধ্যমে অসাংবিধানিক ডিক্লেয়ার করে, আমরা অনেক দেশে দেখেছি, পাকিস্তানেও দেখেছি, অন্যান্য দেশেও দেখেছি যে আদালত একটা জোরালো ভূমিকা পালন করে, যেটা আমাদের মেজর সিদ্দিক সাহেব বললেন এবং প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বললেন, এবং ছাত্রলীগের নেতা যিনি ছিলেন এবং সভাপতিও ছিলেন 81 সালে, তা এখন ওনাকে উদ্দেশ্য করে বললেন। এবং ওই মেজর সিদ্দিক সাহেব যথার্থ বলেছেন, আমাদের সংবিধানের ব্যাখ্যাকারী হচ্ছে অনুচ্ছেদ 106 অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন হেডেড বাই চিফ জাস্টিস। মেজর সিদ্দিক সাহেব যথার্থ বলেছেন। তাহলে আমরা গত গত 3টি নির্বাচন আমরা দেখলাম, এবং প্রত্যেকটা নির্বাচন কিন্তু অসাংবিধানিক ভাবে হয়েছে, অগণতান্ত্রিক ভাবে হয়েছে, এবং সেনাবাহিনীকে একটা জুজু বুড়ি ভয় দেখিয়ে যে সংবিধানের 15তম সংশোধনী এনে আর্টিকেল 7 অনুচ্ছেদ ঢোকানো হয়েছে, এবং সেনাবাহিনী হস্তক্ষেপ করলে সেনাবাহিনীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। মানে ইনডাইরেক্টলি এই জুজুবুড়ির ভয় দেখিয়ে যে আমি যেটা করব সেটাই তুমি করবা, সেটাই হলো আদেশ। যদিও এটাও ইন আদার ওয়ার্ড সংবিধান লঙ্ঘনই হয়, কারণ সেনা আইনে বলা হয়, সেনা আইন 1952-55 ধারাতে বলা হয় যে সেনা সদস্য এবং সেনা কমান্ডারগণ শুধুমাত্র তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করবে, আনলফুল কমান্ড সে পালন করবে না। যখন বিগত সেনা প্রধানগণ যখন সংবিধান লঙ্ঘন করে এই এই সরকারকে একতরফা ভাবে ক্ষমতায় রাখার জন্য সহযোগিতা করেছে, যে ইকবাল করিম ভুইয়ার কথা মেজর সিদ্দিক সাহেব বললেন, উনি কিন্তু 2014 সালে একতরফা নির্বাচনে কিন্তু নায়ক ছিলেন, এবং 2014 এবং 15 সালে বিএনপি জামায়াতের নেতাদেরকে যেভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা কিন্তু জনপ্রিয় নেতা ইলিয়াস আলীকে দেখেছি, তার কিন্তু হদিস কিন্তু আমরা এখনো জানি না। আমরা কিন্তু লাকসামের এমপি হিরো আলম কিন্তু আমরা দেখেছি, আমরা বিএনপি ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে দেখেছি, এবং আমরা কিন্তু অসংখ্য নেতা কর্মীদেরকে গুম হতে দেখেছি। এবং এবং আপনার ওই সময় কিন্তু এই সেনাবাহিনী এখন যে ভূমিকাটা নিচ্ছে, এই ভূমিকাটার যদি 100 ভাগের 1 ভাগও যদি সেনাবাহিনী ভূমিকাটা নিত, তাহলে এই শেখ হাসিনার খুনি শেখ হাসিনা হতো না। এবার 2018 সালে জেনারেল আজিজ যে দিনের ভোট রাতে করে দিলেন, সেনাবাহিনীকে ব্যবহার করলেন, এবং এটাকে সেনা মানে এই আচরণে শেখ হাসিনাকে খুনি থেকে মাফিয়া শেখ হাসিনা তৈরি করলো 2018 সালে।
এখন সেনাবাহিনী যে ভূমিকাটা নিয়েছে, এটা আমি সাধুবাদ জানাই এবং তাদেরকে ধন্যবাদ আমি জানাই। কিন্তু আমি এটাতে একটু কনফিউজ অনেক ক্ষেত্রে। এক হচ্ছে সেনাপ্রধান বলেছেন যে ছাত্র জনতার উদ্দেশ্যে গুলি চালাবেন না, কিন্তু এটা সাধারণত কোনো সেনা কমান্ডার এই ধরনের কমান্ড দিতে পারেন না। ইভেন প্রধানমন্ত্রীও পারেন না, হোম মিনিস্টারও পারেন না। এটা গুলি চালানোর পরিস্থিতি ডিপেন্ড করে ফিল্ড লেভেলে যিনি কমান্ডার থাকে। এখানে কিন্তু এসওপি থাকে, এসওপি স্ট্যান্ডিং অর্ডার প্রসিডিউর বা রুলস অফ বিজনেস, এটা থাকে। ওইটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে সেনা কমান্ডার সিদ্ধান্ত নেয়। যেমন সেনাপ্রধান গতকাল বলেছে, কিন্তু আজকে কিন্তু সেনাবাহিনী ফিল্ড লেভেলের কমান্ডার কিন্তু গুলি করেছে, সেটা ফাঁকা গুলি হোক আর যে গুলি হোক। তো উনি যে গুলিটা করেছে এটা সঠিক সিদ্ধান্ত, কারণ ওইটার পরিস্থিতির উপরে তিনি গুলিটা করেছেন। তাহলে এই যে সেনাবাহিনী সেনা কমান্ডারের যে আদেশটা, এই আদেশটা কিন্তু একটা অস্পষ্ট, এবং উনি যে আদেশটা দিলেন এটি আবার আইনগত জটিলতাও আছে। আমি একজন আইনজ্ঞ হিসেবে বলছি, আইনগত জটিলতাটা হচ্ছে যে যদি এমন পরিস্থিতি হয় যে সেনাবাহিনীর সামনে যুবলীগ, ছাত্রলীগ, গুন্ডা লীগ, অথবা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে যেটা এসেছে ভারত থেকে, স্নাইপার এসে এই যে প্রকাশ্যে গুলি করছে বা দূর থেকে গুলি করছে, তাহলে এটা যদি সেনাবাহিনীর সম্মুখে যদি ঘটে থাকে এবং আমার পুলিশ লীগও যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয় এবং সেনাবাহিনী যদি সাইলেন্ট ভূমিকা নেয়, তাহলে সেনাবাহিনীও কিন্তু ইনডাইরেক্টলি ফৌজদারি অপরাধ করছে। এবং কারণ আপনার কোনো ফৌজদারি অপরাধ শুধু আপনি অ্যাক্ট করলে যে অপরাধের বিষয়টা তা না, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আপনি উপস্থিত থেকে আপনি সাইলেন্ট অথবা অমিশন, আপনার যে দায়িত্বটা পালন করার কথা সেটা আপনি করেন নাই। তার মানে আপনার সম্মুখে আপনার পুলিশ লীগ, গুন্ডা লীগ, ছাত্রলীগ, যুবলীগ হত্যা করছে বা অথবা ভারতের স্নাইপাররা হত্যা করছে, আর আপনি চেয়ে চেয়ে দেখছেন এবং আপনার সেনা কমান্ডার বলেছে গুলি করা যাবে না। কারণ ওইখানে তো উপস্থিত সেনা কমান্ডারের দায়িত্ব হলো, যদি গুন্ডা লীগ বা ছাত্র লীগ অথবা যুবলীগ অথবা পুলিশ লীগ অথবা ভারতের স্নাইপার লীগ যদি গুলি করে, তাহলে সেনাবাহিনী তাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করবে, এটা হচ্ছে বিধান। এবং ওইখানকার উপস্থিত যে কমান্ডার সেই সিদ্ধান্ত নেবে। কিন্তু তিনি যদি এই গুলিটা না করেন সেনা কমান্ডারের আদেশ অনুসারে, তাহলে পরবর্তীতে যখন তারা ব্যারাকে ফিরে আসবে, তাহলে কিন্তু প্রত্যেকটা ঘটনায় একটা হত্যা মামলা হবে, এক বা একাধিক হত্যা মামলা হবে। এই হত্যা মামলায় ওখানে ফিল্ড লেভেলের যে সেনা কমান্ডার আছে তিনিও কিন্তু মামলার আসামি হবেন, অভিযুক্ত হবেন। এই কারণে কিন্তু অপারেশন ক্লিন হার্ট যে 35 দিন হয়েছিল 2003 সালে, যেটা আমাদের ওই যে মেজর রেজা বললেন, সে সে ওই অপারেশনে ছিল, ওই অপারেশনে আমিও দায়িত্ব পালন করেছি। এবং তখন হয়েছে যেটা অফিসিয়ালি অফিসিয়ালি প্রায় আজকেরটা সহ প্রায় 350, অফিসিয়ালি বা পত্রপত্রিকার ভাষ্য অনুসারে, বা বেসরকারি ভাবে 1000 এবং পঙ্গুত্ব প্রায় 2000। তাহলে এটা দায় কি সেনাবাহিনী এড়াতে পারবে? এবং সেনা কমান্ডারদের উপস্থিতিতে, সেনা কমান্ডার বলতে ফিল্ড কমান্ডারদের উপস্থিতিতে যে হত্যাযজ্ঞগুলো হয়েছে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু হত্যা মামলার আসামি হবে। তাহলে এইটা দায় কি জেনারেল ওয়াকারুজ্জামান কি নিবে? এটা যদি ক্ষমতার পরিবর্তন হয় এবং প্রত্যেকটা তো হত্যা মামলা হবে, তাহলে এই সেনা কমান্ডারদেরকে ওই বাঁচাবে কে? কারণ জেনারেল ওয়াকারুজ্জামান তো একটা নির্দিষ্ট সময়ের জন্য সেনাপ্রধান থাকবেন, তারপরে উনি রিটায়ার করবেন, তারপরে জেনারেল মঈনের মতোই আমেরিকা বা অন্য কোথাও বাড়ি করে উনি শান্তিতে থাকবেন। তাহলে যারাই ফিল্ড লেভেলে আছে, ক্যাপ্টেন বা মেজর বা লেফটেন্যান্ট কর্নেল, তাহলে তাদের কি অবস্থা হবে, তাদের পরিবারের কি অবস্থা হবে? এবং তারা তো হত্যা মামলা আসামি হবেন এবং তাদের সাজা হবে, চাকরি চলে যাবে, যাবজ্জীবন কারাদণ্ড চলে যাবে। যে সেনাবাহিনী এটার কোনো দায়িত্ব নিবে না, এবং সেনাবাহিনী এই কনফ্লিক্টের কোন মানে যে বিষয়টা 90 সালে জেনারেল নুরুদ্দিন যে স্ট্যান্ডটা নিয়েছিল, সেই স্ট্যান্ডটা জেনারেল ওয়াকারুজ্জামান নিয়ে সেনাবাহিনীকে যদি ক্যান্টনমেন্টে ব্যাক করে, আপনাকে আমি হলফ করে বলছি, আমার 2 বছরের সেনাবাহিনীর ট্রেনিং, আমার 28 বছরের পুলিশের ট্রেনিং, এবং আমার এই জুডিশিয়াল ব্যাকগ্রাউন্ড আমি বলছি, ইট উইল টেক 72 আওয়ার্স টু আউট শেখ হাসিনা অ্যান্ড অল আওয়ামী স্পেন্সার, ইনক্লুডিং ভারতীয় স্নাইপার, ভারতীয় দালাল এবং ভারতীয় র এবং ভারতীয় যে 20 লক্ষ লোক কাজ করে, 72 ঘন্টা লাগবে। কিন্তু সেনাবাহিনীকে কিন্তু স্ট্যান্ড নিতে হবে, কারণ সেনাবাহিনী যে এখন স্ট্যান্ড, এটা কিন্তু মানুষের কাছে কনফিউজিং। এবং সেনা কমান্ডার জেনারেল ওয়াকারুজ্জামান প্রকারান্তরে তার কিন্তু ফিল্ড লেভেলের কমান্ডারদেরকে কিন্তু আপনার আপনার ফৌজদারি মামলায় অভিযুক্ত করে রেখে যাচ্ছেন। এটি হচ্ছে একটা। আরেকটি হচ্ছে যে আমাদের সিদ্দিক সাহেব যে স্নাইপারের কথা বললেন, আমি এটা ডিবেটে আমি চাচ্ছি না। সেটা হলো যে সেটা যদি ভারতের থেকে এসে থাকে সেটা আমি নিশ্চিত নয়। আবার আমাদের যে স্নাইপারের গল্পটা করছি না আমি, আপনাকে যদি বলি যে আজকে সারাদিন যা ঘটলো এবং কালকে যে অবস্থা হতে যাচ্ছে, আগে গত 2 দিন আগে কি ঘটেছে এগুলো নিয়ে এত বেশি আমরা কনসার্ন নই। কালকে সারাদিন যা হলো,
এর প্রেক্ষিতে কালকে যা হতে যাচ্ছে এর মধ্যে আপনি সমাধান কি দেখেন বা কোন দিকে যাচ্ছে, এটা খুব ছোট্ট করে পরিবারের পরিসর আচ্ছা, পর্যায়ে শেষ। 2015 সালে জঙ্গিদেরকে, মানে জঙ্গি মানে একটা একটা মামলার আসামিদেরকে ঢাকা থেকে ময়মনসিংহ একদম আদালতে নিয়ে যায়। এখনকার প্রেক্ষিতে একটু উদাহরণ দিয়ে জি, শেষ আমি করেন। বলছি, এখনকার প্রেক্ষাপট আমি বলছি, আমি এখনকার প্রেক্ষাপট আমি বলছি। ঢাকা থেকে যখন ময়মনসিংহে নিয়ে যায়, সেখানে কিন্তু জঙ্গি নাটক সাজিয়ে পুলিশকে কিন্তু হত্যা করা হয়েছিল। কেন করা হয়েছিল? করা হয়েছিল যে পুলিশকে সরকারের পক্ষে নেওয়ার জন্য, আওয়ামী লীগের পক্ষে নেওয়ার জন্য। এই যে আপনি দেখেন সিরাজগঞ্জের এনায়েতপুরে 11 জন পুলিশকে হত্যা করা হয়েছে থানায় ঢুকে। এটা কি আপনার কাছে মনে হয় যে সাধারণ ছাত্র জনতা যাদের কাছে কোনো অস্ত্র নাই, যে তারা থানায় ঢুকে 11 জন পুলিশকে হত্যা করবে? এটি এখন করা হচ্ছে যে জামাত শিবিরকে এইটা দোষ দেওয়ার জন্য, যে হুম। এবং জামাত শিবিরের রাজনীতি বন্ধ করা হয়েছে। এবং আমি আপনাকে বলছি, যদি আমার এই পুলিশ ভাইয়েরা যদি সতর্ক না হয়, এবং আমার যারা পুলিশের সিনিয়র জুনিয়র সহকর্মীরা আছে, থানা লেভেলে যারা কাজ করছে, ক্যাম্প ফাঁড়িতে যারা কাজ করছে, আপনারা কিন্তু আবার আক্রমণের শিকার হবেন এবং হত্যাকাণ্ডের শিকার হবেন। এবং এই কাজটি করবে ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডালীগ।